ভোটের পর আবার ভোট। হেভিওয়েট ভবানীপুর কেন্দ্রে ভোট 30শে সেপ্টেম্বর। প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারকা কেন্দ্রে তৃণমূলের নয়া স্লোগান, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। বাংলা নিজের মেয়েকেই চায়। এবার বিধানসভা ভোটে ঘাসফুলের এই স্লোগান হিট। এই স্লোগানে ভর করেই রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। ভবানীপুরের মতো ওজনদার কেন্দ্রে উপনির্বাচনের আগেও তাদের স্লোগান তৈরি। এবার নতুন স্লোগান, প্রচারে তৃণমূলের জয় হিন্দ বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা জমি এই ভবানীপুর। যাদবপুরের সাংসদ বা দক্ষিণ কলকাতার সাংসদ হিসেবে থাকাও বা 2011 থেকে টানা ভবানীপুরের বিধায়ক হিসেবেও তিনি এলাকার মানুষের কাছে ভীষণ পরিচিত। আর সেই ঘরের মেয়েকেই দিয়ে যে আসলে উন্নয়নের কাজ করানো হয় বা তিনি যে সেই উন্নয়নের কাজের তিনি যে মূল পরিচয়, সেই বিষয়কে সামনে রেখেই পোস্টার তৈরি করে প্রচারে নামলো তৃণমূল কংগ্রেস। আমরা তো জানি সন্ত্রাস ঘরে ঘরে। বিজেপি কর্মী সমর্থকরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন উন্নয়নের মানে কি। উন্নয়নের মানে হচ্ছে যারা বিগত নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন বা নীরবে সমর্থন করেছিলেন, যে বুথে তৃণমূল কংগ্রেস হেরেছে সেই বুথকে আক্রমণ করতে হবে, সেখানে উন্নয়ন বন্ধ করে দিতে হবে। তিনি ভারতবর্ষের নেত্রী, তাকে ভারতবর্ষের মানুষ, অন্য রাজ্যের মানুষ বলছেন দেশকে নেতৃত্ব দাও। তিনি বাংলার নেত্রী। আবার তিনি যে পাড়ায় থাকেন বা যেটা একেবারে কাছাকাছির মধ্যে পড়ে, সবার ক্ষেত্রেই তো একটা বাড়তি আবেগ কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই এলাকার মানুষ যখন তারা আবার একটা তাদের মতো করে প্রচার করেন, সবকটা প্রচারই তো ভালোবাসার প্রচার। মমতার জন্য নয়া স্লোগান, মমতার জন্য যোগ্য, ভবানীপুরের জন্য যোগ্য বেহালায়। তারা মা যেমন আমাদের কাছে মা, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের নিজেদের মাই মনে করি। সেই জন্য ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাই ইলেকশন লড়বে। আমরা সেই মায়ের জন্য কামনা করছি আর এক মায়ের কাছে, যাতে আমাদের মা মমতা সুস্থ থাকে, ভালো থাকে এবং শত্রুদের সাথে যেন লড়তে পারে, সেই শক্তি যেন মা তারা যেন ওনাকে দেন। ভবানীপুরে এখন ভোটের সাজ, দেওয়াল লিখন জমজমাট, রাস্তায় মোড়ে মোড়ে হোর্ডিং, ফ্লেক্সে হোর্ডিং এ তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পর আবার ভোটের গন্ধ। ক্যামেরায় জ্যোতির্ময় বসু, সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে আবির ঘোষাল ও সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। এবার প্রশ্ন, ভবানীপুরে মমতার বিরুদ্ধে কে? বাম কংগ্রেস কি কনফিউজড? বিজেপি বা কোন হেভিওয়েটকে দাঁড় করাতে পারে এখানে? দরজা প্রার্থী নিয়ে দেখাবো। আমি আমার ব্যক্তিগত অভিমত বলেছিলাম যে একজন মুখ্যমন্ত্রী হয়েই আছেন যেখানটায়, সেখানে কংগ্রেস যদি প্রার্থী না দেয়, না দিলে পারে। আগে বলেছিলেন ব্যক্তিগতভাবে তিনি চান না উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দিতে। ব্যক্তিগত এই সিদ্ধান্তকে শেষমেশ সরিয়েই রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। জানালেন ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দিতে চায়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। As a gesture of courtesy, Congress should not field its own candidate against incumbent Chief Minister. Certainly, that was my view at the time. সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভবানীপুর আসনের কংগ্রেসের দলের অবস্থান ঠিক করার জন্য এই দুটো বিষয় আমরা দিল্লির কাছে পাঠাবো। ভবানীপুরে এবার জেতেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। জোটের অঙ্কে এই কেন্দ্রে প্রার্থী দেয় কংগ্রেস। দাঁড়ান প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সাদাব খান। 30শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচনের দিনই শামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট। অধীরের জেলা মুর্শিদাবাদের এই দুই কেন্দ্রেই কিন্তু কংগ্রেসের হাত খালি, কারণ জোট ফর্মুলায় জঙ্গিপুরে আরএসপির প্রার্থী। শামশেরগঞ্জে কংগ্রেসের প্রার্থী থাকলেও জয়দুর রহমান সরে দাঁড়িয়েছেন। এই জয়দুর রহমান তৃণমূল সাংসদ খলিলুর রহমানের ভাই। দাদার তরফ থেকে, তৃণমূল দলের তরফ থেকে আমার উপরে কোনো রকম প্রেসার দেওয়া হয়নি। আমি নিজে তো তৃণমূলকে সাপোর্ট করি, আমি তৃণমূল দলকে ভালোবাসি। কংগ্রেস দলের পক্ষে শামশেরগঞ্জে কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচন করবার অবকাশ আমাদের থাকছে না। আমাদের দলের জন্য এটা খুব দুর্ভাগ্যের কারণ। এটা আমাদের একটা
শুরুতেই ছন্দপতন বলতে পারেন। শামশেরগঞ্জে জোট হয়নি, এখানে লড়বেন সিপিএম এর প্রার্থী, আর জঙ্গিপুরে আরএসপি। অধীর চৌধুরী জানিয়েছেন এই দুই কেন্দ্রেই বামেদের সমর্থন করবে কংগ্রেস, আর ভবানীপুরে সরাসরি ময়দানে নামতে চায় অধীরের দল। এখন নজর হাইকমান্ডের দিকে। শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্যর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয়, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য হয়। তো যেটা গোটা বিষয়টা শূন্যের উপর দাঁড়িয়ে, ফলে তারা প্রার্থী দিলেন কি না দিলেন তার নিট ফলো হবে শূন্য। ফলে এ নিয়ে ভেবে আমরা কি করব? জাতীয় স্তরে মোদী বিরোধিতার অন্যতম মুখ মমতা। তার বিরুদ্ধে কি প্রার্থী দিতে রাজি হবেন সোনিয়া গান্ধী, নাকি রাজ্য রাজনীতির বাধ্যবাধকতার কথা মাথায় রেখে ভবানীপুরে লড়বে কংগ্রেস? ভবানীপুর ছেড়ে দিলে 3 কেন্দ্রের লড়াইয়েই সরাসরি ময়দানে কংগ্রেস থাকবে না। এতে কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে ভুল বার্তাও যেতে পারে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। এই পরিস্থিতিতে নজর কংগ্রেস হাইকমান্ডের দিকে। শেষমেশ তারা প্রার্থী না দিলে তখন কি বামেরা প্রার্থী দেবে ভবানীপুরে? মঙ্গলবার বামেদের বৈঠক। নিউজ 18 বাংলা। আমি আসবো পার্থবাবুর কাছে। অধীর বাবু ব্যক্তিগত ইচ্ছা প্রার্থী না দেওয়ার আগেই বলেছিলেন হাইকমান্ড হয়তো চাইছে, সন্দীপা উত্তর দেবে, কিন্তু বামেরা কি করবে? না না, বামেদের তো খুব পরিষ্কার অবস্থান যে এটা একটা রাজনৈতিক লড়াই, এখানে ক্যান্ডিডেট কে দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। ফলে এখানে দাঁড়িয়ে তৃণমূলের রাজনীতির সাথে বামেদের রাজনীতির যে বিরোধ ছিল সেই বিরোধটা ডেফিনেটলি ময়দানে রিফ্লেক্টেড হয় ভোটের লড়াই। ফলে সেই লড়াই চলবে আমি বলছি, এবং সেখানে অনেক বেশি ইম্পর্টেন্ট যে মানুষের জোর, অর্থাৎ যারা তৃণমূলের দিকে আছেন তৃণমূলের বিরুদ্ধে যারা এবং বিজেপির বিরুদ্ধে যারা, সেই অংশটাকে যদি সংঘবদ্ধ করতে হয় তাহলে একটা উপনির্বাচনের মঞ্চ ভেরি ইম্পর্টেন্ট। শুধু প্রিয় আমি আপনাকে একটা জিনিস আপনাকে একটু মনে করাবো এই জায়গায়, যে আজকে তৃণমূল যে স্লোগানটা দিয়েছে এটা ঠিক আছে যে ঘরের মেয়ে ভবানীপুরে, হতেই পারে। আমি বলছি আজকের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যাচার, তিনি একজন ন্যাশনাল লিডার। ফলে এই উপনির্বাচনটার মধ্যেও কিন্তু কিছু ন্যাশনাল ক্যারেক্টার থাকবে। আমি এই কারণে কথাটা বললাম যে আজকে যখন এই রাজ্যে অর্থাৎ বিজেপি জিতলে যে জিনিসগুলো হতো এই দল ভাঙানোর রাজনীতি, আমি বলছি যে এই উপনির্বাচনের আগে প্রতিদিন প্রায় সকাল বিকেল নিয়ম করে যেভাবে বিজেপি ভাঙিয়ে তৃণমূল বাড়ার চেষ্টা হচ্ছে, সেটা কিন্তু কোথাও প্রমাণ করতে তৃণমূলেরই অসুবিধা হবে যে তারা বিজেপির বিকল্প বা উন্নত বিকল্প। এবং আরেকটা কথা আপনাকে বলি যে ঘরের মেয়ে ভবানীপুরে এই স্লোগানও তারা দিতে পারেন, কিন্তু আমি আপনাকে বলতে পারি যে আমাদের ঘরের মেয়েরা যেন বিষ খেয়ে না মরে, এটাও কিন্তু হচ্ছে এই ইলেকশনে ইম্পর্টেন্ট ইস্যু হবে। লক্ষ্মীর ভান্ডার ভালো, এটা ঠিক, কিন্তু সরস্বতীর ভান্ডার ফুটো না করে এইটা হতে পারে। আমরা ইস্যু নিয়ে কথা বলছি না। পার্থদা, আপনার অবস্থানটা স্পষ্ট যে লড়বে এখানে বামেরা, ভবানীপুরে ক্যান্ডিডেট দিচ্ছে বাম, আপনার অবস্থানটা স্পষ্ট। আবার বলছি যে বাম এবং কংগ্রেস যৌথভাবে এই ইলেকশন লড়েছে বিধানসভা কংগ্রেস তো দিতে চায়, আমি বুঝেছি পার্থদা। সন্দীপা, কংগ্রেস তো দিতে চায়, প্রদেশ কংগ্রেস প্রস্তাব পাঠিয়েছে হাইকমান্ডের কাছে। উত্তর পাবেন, কদিন অপেক্ষা করলে উত্তরটা পাবেন। আমি আপনাকে বলতে পারি যে বাম এবং কংগ্রেস একসাথে একটা সিদ্ধান্তের দিকে যেতে পারবে বলে আমার বিশ্বাস। বেশ, মানে এখানে আপচাচ্ছি হবে না। সন্দীপা, কংগ্রেস অলরেডি হাইকমান্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছে, বামেরাও যদি দিতে চায় কি করবেন? সে হাইকমান্ড ঠিক করবে। আমাদের যারা রাজ্যস্তরীয় নেতৃবর্গরা আছেন, যারা জাতীয় স্তরের নেতৃবর্গরা আছেন দুটি দলেরই, তারা ঠিক করবেন। আমরা যখন ঠিক করবেন, যখন আমরা সবাই জানতে পারবো, আমরাও জানতে পারবো, গোটা বাংলার মানুষ জানতে পারবে। সন্দীপা, এটা কি খুব, আমি অধীর বাবুর বক্তব্য আরেকবার শোনাতে চাইবো, আমি শোনাবো যে শামশেরগঞ্জ আমার কাছে দুর্ভাগ্যের, শুরুতেই ছন্দপতন। গড়, কংগ্রেসের গড়ের নাম মুর্শিদাবাদ, অধীর বাবুর জায়গা মুর্শিদাবাদ, সেখানে আপনারা প্রার্থী দিতে পারছেন না। ব্যর্থতা মনে হচ্ছে না কোথাও? সমঝোতা করে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি কোনো দল হয় তার নাম কংগ্রেস। না না, এটা ব্যর্থতা না, এটা দুটি দলেরই মানে একটা কমন একটা প্ল্যাটফর্মে এসে সিদ্ধান্তটা নিয়েছে। এখানে ব্যর্থতা বা সফলতা বলে কোনো কথা নেই। ব্যর্থতা তো সেখানে হয়েছে যখন রাজ্যের মুখ্য সচিব ইলেকশন কমিশনকে জানিয়েছে যে সাংবিধানিক সংকটের মধ্যে গিয়ে এই উপনির্বাচনটা করাতে হচ্ছে। আমরা এখনো অবধি বুঝতে পারছি না যে কোন সাংবিধানিক সন্দীপা, আমি আসবো সব্যসাচী। হ্যাঁ বলুন, আসছি দেবাংশু। সব্যসাচী, আমি বলছি প্রথমত এত স্পেকুলেশনের কি আছে? আপনারা জানেন একজন সরকারি আধিকারিককে নির্বাচনে ব্যবহার করবার জন্য প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নির্বাচন বাতিল হয়েছিল। এই নির্বাচনটা শুরু হচ্ছে একজন সরকারি আধিকারিক, চিফ সেক্রেটারি, তার দেওয়া চিঠি একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী তার কেন্দ্রে ভোট করাবার জন্য। এই নির্বাচনটা থাকবে কি থাকবে না সেটা ভবিষ্যৎ বলবে, আদালত বলবে। সুতরাং এই অসাংবিধানিক
ইলেকশন কমিশনের পক্ষপাত দুষ্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করা, স্পেকুলেশন সব্যসাচী, করা। আমি আপনাকে জানিয়ে দিই একটু আগেই বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ঘোষণা করেছেন তারা আদালতে যাচ্ছেন না, আইনি পরামর্শ নিয়েছেন, নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছেন তারা যাবেন না আদালতে, এবং এই সিদ্ধান্ত কমিশনের, যাতে আপনি হতে পারে এর বিরুদ্ধে অভিযোগ। সুপ্রিম আপনি বরং শুনুন, শোনাবো কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য। নেহরু গান্ধী কেউ একথা বলেনি যে আমরা আইনি সহায়তা নিচ্ছি। আমরা বলেছি এই সিদ্ধান্তটা তামাশা, এই সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন তাদের প্রতিষ্ঠার সঙ্গে সুবিচার করেনি। এ নিয়ে আমরা আদালতকে ঢাল বানিয়ে নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে চলে যাব। একই সঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো, কি বলেছেন ভবানীপুর নিয়ে। আমরা না বলিনি, আমরা বলেছিলাম পরিস্থিতি অনুকূল না। আমরা বলেছিলাম যখন নির্বাচন হবে তখনই আমরা লড়াই করব। আমরা আগে চাইছিলাম মিউনিসিপ্যালিটি নির্বাচন হোক, রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করুক, সেটা হয়নি। যে ঘোষণা হচ্ছে সেটা যথাসময়ে ভোট হবে। আদালতে যাবো, উকিলের সঙ্গে কথাবার্তা বলছি, যদি প্রয়োজন হয় যাবো। আদালতে যাবো, উকিলের সঙ্গে কথাবার্তা বলছি, যদি প্রয়োজন হয় যাবো। আমি এখানে শঙ্করবাবুর কাছে আছি। শঙ্করবাবু, সত্যি আপনারা, দিলীপ বাবু আজকে বলেছেন যে শুভেন্দু হারিয়েছে নন্দীগ্রামে, এখানে কোনো হেভি ওয়েট দাঁড়াবে, অন্য লোক হারাবে, এবার সত্যি জেতার আশা রাখছেন আপনারা ভবানীপুরে অন্তত? প্রথমত এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি শুধু একটি কথা বলছি যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং তার এই জয় নিশ্চিতভাবে অভিনন্দনযোগ্য, বা মানুষের একটা বড় অংশের সমর্থন, সেটা আমরা দেখেছি। কিন্তু প্রশংসার আড়ালে যে কথাটা বারবার করে হারিয়ে যাচ্ছে, যে নন্দীগ্রামে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি পরাজিত হয়েছিলেন, এই শব্দবন্ধটা প্রয়োগ করতে অনেকেরই অসুবিধা হয়। এই যে পার্টি তৃণমূল কংগ্রেস, অনেকে এটা বলেন যে এখানে একটি পোস্ট এবং বাদবাকি ল্যাম্প পোস্ট, আজকে এখানে এই সামগ্রিক আলোচনার মধ্যে শোভন বাবুর কথাটা আসলো না। ব্যক্তি স্বার্থে বারবার করে একটা কথা বলা হচ্ছে, ব্যক্তি স্বার্থে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করেছে। শোভন বাবু এই সরকারের মন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করে ভবানীপুরের উপনির্বাচনের রাস্তা প্রশস্ত করেছেন। আচ্ছা, শোভন বাবুর কথা কেউ এখানে আসছেন না কেন? এখনো আছেন, কিন্তু এরপরে তো এখন এবং এরপরে আর থাকবেন না। স্বাভাবিকভাবে তার টেনিয়রে এই নির্বাচন হওয়ার ফলে একজন পরাজিত একজন বিধায়ককে মুখ্যমন্ত্রী করবার এই যে আপ্রাণ চেষ্টা, রাজ্যের মুখ্য সচিবকে এই কথা লিখতে হচ্ছে, রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হবে, 213 জন বিধায়ককে নিয়ে বিধানসভায় বসবার পরেও একজন মানুষকে খুঁজে পাওয়া গেল না যে কোভিডের তৃতীয় ঢেউ আসবে বলে যারা প্রচার করেছেন তাদের, যে আরেকজনকে মুখ্যমন্ত্রী করে এই রাজ্যে সরকার চালানোর মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয় বলে তৃণমূল মনে করে, তিনি নিজে বলেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী। তাকে সব্যসাচী আমি আসবো, আপনি বলেন আগে দেবাংশু উত্তর দিতে চান। আর আপনি আমি শুধুমাত্র দর্শকদের বলে দিই, শোভন দেব বাবু সেদিন বলেছিলেন আমি স্বেচ্ছায় ছাড়লাম, শোনাবো সেই বক্তব্য, কিন্তু তার আগে দেবাংশু সব্যসাচী আসবো, প্লিজ সব্যসাচী আসবো। অনেকগুলো প্রশ্ন জমে আছে, প্রায় অনেকক্ষণ পরে এলাম, তবে প্রথমে আমি আগে শঙ্করবাবু প্রশ্নগুলোর উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, উনি যে ওই পরাজিত মুখ্যমন্ত্রীর কথা বলছেন, আমি একটু মনে করিয়ে দিতে চাই, শুভেন্দুবাবু এই মুহূর্তে একজন ডিসপিউটেড বিরোধী দলনেতা, কারণ তিনি যে জিতেছেন সেই জয়টা নিয়ে আদালতে মামলা চলছে এবং সেই জয়টা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। কারণ ঘোষণা হয়ে যাওয়ার পরে একজন, তিনি পরাজিত হয়েছেন এটা ঘোষণা হয়ে যাওয়ার পরে, তারপরে আবার ঘোষণা হয় তিনি নাকি জিতে গিয়েছেন। এটা অন্য কোনো সিটের ক্ষেত্রে আমরা দেখিনি, সেই জন্য সেটা তো মেনেও নিয়েছেন। কেন সেটা নিয়ে ডিসপিউট বলছেন আপনারা? কে মেনে নিয়েছে? আদালত বিচার করবে। তা আদালতই তো বিচার করছে। তাহলে বিজেপি প্রতিনিধি যখন বলছেন পরাজিত মুখ্যমন্ত্রী, আপনি তো বলছেন না? আমরা তো সেটাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত কি পরাজিত নয়, ওটা এখন আদালতের কোর্টে রয়েছে। দরকার কি আছে? হ্যাঁ বলুন, দরকার কি আছে? যে চিফ সেক্রেটারিকে দিয়ে উনি চিঠিটা লেখালেন কেন? এটা তৃণমূলের সভাপতি লিখতে পারতেন, চিফ সেক্রেটারি লিখলেন কেন? ইন্দিরা গান্ধী নির্বাচন করে রেখেছেন,
না না, এটার উত্তরটা তুমি আপনারা দাও ভাই। সংযুক্ত মোর্চার 3 জন প্রতিনিধি এসেছেন, উত্তরটা দিতে হবে তো। আরে তুমি তো দাও, তুমি তো 213 প্রতিনিধি। আরে 213 একটা প্রতিনিধি, শূন্য পাওয়া সংযুক্ত মোর্চার 3টে প্রতিনিধি। অদ্ভুত সিস্টেম, উত্তর দিতে দিন। আরে উত্তরটা দিতে দেবেন তো। সংবিধানের প্রতিনিধি আমরা। সময় নষ্ট নয়। প্রশ্ন লিখে পাতা ভরে গেল। সংবিধানের নামে শপথ নিয়েছে। আমি বরং শোভনদেব বাবুর বক্তব্য শোনাই। শোভনদেব বাবুর বক্তব্য শোনাবো। তিনি বলেছিলেন স্বেচ্ছায় ছাড়লাম এই পদ। শুনুন। আমার দায়িত্ব ছিল এই গড়টাকে রক্ষা করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় এই কথা ভেবে আমি স্বেচ্ছায় ভবানীপুর সিট থেকে পদত্যাগ করছি। এ ব্যাপারে আমার উপর কোনো যে জোর করেছে বা বলে যে করতে হবে এরকম কোনো, এর আগে যেমন দল নির্দেশ দিয়েছিল অনেক ক্ষেত্রে, এরকম কোনো নির্দেশ নয়। আমি স্বেচ্ছায় ভবানীপুর ছেড়ে দিলাম। আজকে তিনি যে শক্তিকে পরাজিত করেছেন, আজকে তার মতো মানুষকে মুখ্যমন্ত্রী থাকতেই হবে। ভবানীপুর সিটটা তার জন্য সব থেকে ভালো আসন। জমে উঠেছে আলোচনা, তাল কাটতে পারবে না ব্রেক। একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবে না, এক্ষুনি ফিরে আসছি।